ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসটা বহু মনীষীর আত্মত্যাগের রক্তে লেখা। ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে সে সময় গর্জে উঠেছিল সমগ্র ভারতবর্ষ। বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল অলিগলি থেকে রাজপথ। অনেক বিপ্লবী আমাদের ইতিহাসের পাতায় জায়গা করে নিলেও এমন অনেক মহামানবও আছেন যাদের কথা হারিয়ে গেছে বিস্মৃতির অতল অন্ধকারে। নমস্কার, আমি সহেলি। সেই সব মহান বিপ্লবীদের শ্রদ্ধা জানিয়ে ৭৫তম স্বাধীনতা দিবসে আমাদের এই সামান্য প্রচেষ্টা। লেখক প্রলয় কুমার নাথের কলমে গুপ্তধন। প্রখ্যাত সাহিত্যিক প্রলয় কুমার নাথের জন্ম ১৫ই অক্টোবর ১৯৮৭ সালের হুগলির ত্রিবেণীতে। পৈতৃক নিবাস নদিয়ার কৃষ্ণনগরে হলেও চাকরি সূত্রে বর্তমানে কলকাতার বাসিন্দা। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে MBA পাশ করে বর্তমানে একটি ইঞ্জিনিয়ারিং সংস্থায় সিনিয়র HR অফিসার পদে কর্মরত। মূলত ভৌতিক, রহস্য, গোয়েন্দা এবং কল্পবিজ্ঞান গল্প লিখতেই পছন্দ করেন। লেখা শুরু করেছিলেন ২০১৮ সাল থেকে। এর মধ্যে বেশ কিছু মুদ্রিত পত্রিকা, সংকলন ও ওয়েব ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হয়েছে। এছাড়া বিভিন্ন ইউটিউব চ্যানেলেও তার লেখা গল্প অডিও আকারে প্রকাশিত হয়েছে। প্রথম মুদ্রিত গল্প কালচক্র প্রকাশিত হয়েছিল আলাপি মন ওয়েব ব্লগের দ্বারা প্রকাশিত বার্ষিক মুদ্রিত সংকলনে। তার লেখা প্রথম একক বই কে তুমি গর্বহরণী ইবুক আকারে প্রকাশিত হয়েছে খোয়াই পাবলিকেশন থেকে। এছাড়া প্রতিলিপি প্ল্যাটফর্মেও লেখক পাঠক পাঠিকাদের কাছে অত্যন্ত সুপরিচিত। অন্যান্য দিনের মতো আজ আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের জন্য ঘ্যান ঘ্যান করব না। শুধু এইটুকুই অনুরোধ, আমাদের গল্পটা হেডফোন ব্যবহার করে পুরোটা শুনবেন। গল্পের প্রধান চরিত্রে শুভাশিস, অসীম বাবু, কালী কিঙ্কর বাবু, চারুলতা ও নিমাই। বিভিন্ন চরিত্রে থাকছেন অভিক, জয়, সায়ন্তন, প্রীতম ও আমি সহেলি। গল্প পাঠে শুভজিৎ। শুরু হচ্ছে ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের বিশেষ গল্প লেখক প্রলয় কুমার নাথের কলমে গুপ্তধন। কলকাতার একটি হাসপাতালে নামী কার্ডিওলজিস্ট ডক্টর সুকল্যাণ বর্মনের চেম্বারে ভীতু ত্রস্ত হয়ে বসেছিলেন ৫০ঊর্ধ্ব অসীমবাবু। অসীমবাবুর ২০ বছরের ছেলে শুভাশিস গত ১-২ দিন ধরে এই হাসপাতালেই ভর্তি। শুভাশিসের হৃদয়ে জন্ম থেকেই একটা ফুটো বিরাজমান, যাকে ডাক্তারি পরিভাষায় বলা হয় আর্টেরিয়াল স্পেটাল ডিফেক্ট। ছোটবেলা থেকেই বেশ কয়েকবার নানা শারীরিক অসুস্থতার শিকার হতে হয় তাকে। তারপরেই তার দেহে ধরা পড়ে এই ভয়াবহ রোগ। তবুও ওষুধপত্রের উপর নির্ভর করে জীবনের বেশ কয়েকটা বছর অতিবাহিত করলেও ২ দিন আগেই মাত্র ২০ বছর বয়সী এই যুবকের হৃদযন্ত্র সাময়িকভাবে বিকল হয়ে যায়। সেদিন থেকে সে ভর্তি এই হাসপাতালে। ছেলেকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন অসীমবাবু। তাকে নিয়ে যে তার অনেক স্বপ্ন, তাই তো নিজে একজন সামান্য বেসরকারি সংস্থার কর্মচারী হয়েও যথাসাধ্য পয়সা খরচা করে ছেলেকে ভর্তি করেছেন একটি নামী ইঞ্জিনিয়ারিং কলেজে। অসীমবাবু স্ত্রী গত হয়েছেন প্রায় ৪ বছর আগে। তার পরিবার বলতে শুধু ছেলে শুভাশিস এবং তার ৮২ বছরের বৃদ্ধ পিতা কালীপদবাবু। এদের নিয়েই উত্তর কলকাতার একটা রংচটা ছোট্ট একতলা বাড়িতেই সংসার তার। ছেলেকে নিয়ে নানা চিন্তায় ভোগেন অসীমবাবু। আর হৃদয়ের ওই রোগটা ধরা পড়ার পর তো শুভাশিসের কিছু মনস্তাত্ত্বিক সমস্যাও শুরু হয়েছে। সে মাঝে মাঝেই বলে, জানো তো বাবা, তুমি আর দাদুকে ছাড়াও এই বাড়িতে আমি আমি মাঝে মাঝে আরেকজন ব্যক্তিকে দেখতে পাই। সে সে সবসময় তোমার আশেপাশে ঘোরে। কি যেন একটা কথা বলতে চাই তোমাকে। কি যেন একটা কথা বলতে চাই।
আমি দেখি। যদিও প্রতিনিয়ত ছেলের এই কথাগুলোকে তার মনের নিরর্থক কল্পনা বলে উড়িয়ে দিলেও এগুলো শুনে একবারের জন্য যে অসীমবাবুর গা ছমছম করে ওঠেনি এমনটা কিন্তু নয়। অসীমবাবু, আমার মনে হয় এভাবে আর শুভাশিসকে বেশি দিন রাখা কিন্তু ঠিক হবে না। ডক্টর বর্মনের কথায় চিন্তার ঘোর কাটল অসীমবাবুর। এবারে কিন্তু সার্জারিটা না করালে আপনার ছেলের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আপনি তো জানেনই স্যার, ওই সার্জারির জন্য দরকার 1.5 থেকে 2 লক্ষ টাকা, কিন্তু আমার যে অবস্থা তাতে। সংকুচিত মুখে বলে উঠলেন অসীমবাবু। তবে কথাটা শেষ করার আগেই কান্নায় আটকে গেল তার গলা। আমি জানি অসীমবাবু, কিন্তু অন্য কোনো উপায়ও তো দেখতে পাচ্ছি না। অপ্রস্তুত হয়ে বলে উঠলেন ডক্টর বর্মন। ছেলেকে বাঁচাতে গেলে আপনাকে যেভাবেই হোক টাকাটা কিন্তু জোগাড় করতেই হবে। আর সত্যি কথা বলতে গেলে যে এই যাত্রায় আমরা শুভাশিসকে বাঁচাতে পারবো, এটাই ছিল আমাদের কল্পনাতীত। কয়েক ঘন্টার জন্য তো আমাদের মনেই হয়েছিল সে যেন আমাদের ছেড়ে চলেই গিয়েছে, কিন্তু খুব আশ্চর্যজনকভাবে তারপরেই আবার ওঠানামা করতে লাগলো ইসিজি স্থির হয়ে যাওয়া লাইনগুলো। কি জানেন অসীমবাবু, এই ধরনের নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স কিন্তু খুব কম পেশেন্টদেরই হয়। ডাক্তারবাবুর কথা শেষ হওয়ার আগেই সেই চেম্বারে প্রবেশ করলেন একজন নার্স। তিনি জানালেন যে শুভাশিসের জ্ঞান ফিরেছে এবং সে তার বাবার সঙ্গে একান্তে কিছু কথা বলবার জন্য উদ্গ্রীব হয়ে আছে। অগত্যা এই আলোচনার রীতি এখানেই টানতে হলো। অসীমবাবু ব্যস্ত হয়ে উঠে গেলেন তার ছেলের বেডির উদ্দেশ্যে। চিকিৎসার জন্য দরকারি হাজারো সরঞ্জামের মাঝে বিছানায় শুয়ে বড় বড় চোখ মেলে শুভাশিস চেয়েছিল তার বাবার পরিশ্রান্ত মুখের দিকে। অসীমবাবু জল ভরা চোখে আলতো করে হাত বোলাতে লাগলেন শুভাশিসের উস্কো খুস্কো চুলের মাঝে। কম্পিত গলায় কোনো ক্রমে অসীমবাবু বলে উঠলেন, খোকা, কেমন আছিস খোকা? জানো তো বাবা, আমি আমি আবার সেই আমি আমি আবার সেই লোকটাকে দেখেছি। উত্তেজিত কণ্ঠে উত্তর দিল শুভাশিস। এই সময়ে ছেলের মুখে সবার আগে এই কথা শোনা একেবারেই আশা করেনি অসীমবাবু। তিনি শুধু বিস্ফারিত চোখে চেয়ে রইলেন শুভাশিসের মুখের পানে। কেন জানি না এবারে অসীমবাবুর মন বারবার তাকে বারণ করতে লাগলো এবারেও তার ছেলের এই কথাগুলোকে নিছক কল্পনা বলে উড়িয়ে না দিতে। কি দেখছিস তুই খোকা? অস্ফুট কণ্ঠে বলে উঠলেন অসীমবাবু। প্রথমে মনে হলো একটা মস্ত বড় সুড়ঙ্গের মধ্যে দিয়ে একা একা চলেছি আমি। চারিদিকে ঘোর অন্ধকার। উত্তেজনায় কেঁপে উঠল শুভাশিসের কণ্ঠ। কিন্তু কিছুটা যাওয়ার পর দেখলাম সুড়ঙ্গের এই প্রান্ত থেকে ছুটে আসছে একটা চোখ ধাঁধানো আলো। আমি যেন 2 চোখ হাত দিয়ে ঢেকে আরো জোর কদমে ছুটে চললাম সেই দিকে। এরপর বুঝতে পারলাম ওই আলোর কারণ, যা আসছে ওই সুড়ঙ্গের অপর মুখ থেকে। আমি এক ছুটে বেরিয়ে এলাম সুড়ঙ্গের বাইরে। সেখানে তখন রৌদ্রোজ্জ্বল দিন। আমি আমি যেন একটা জঙ্গলের মাঝে এসে দাঁড়িয়েছি। কিছুক্ষণের জন্য থামল শুভাশিস। অসীমবাবু অবাক হয়ে যাচ্ছিলেন আসন্ন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা ছেলের এই কল্পনা শক্তি দেখে। শুভাশিস আবার বলতে শুরু করল, সেই জঙ্গলের চারিধারে বড় বড় গাছপালা থাকলেও তার মাঝে আছে একটা বড় জলাভূমি। পেছনে দূর থেকে দেখা যাচ্ছে একটা পুরনো আমলের তৈরি বিশাল বড় বাড়ির ধ্বংসাবশেষ। সেই জলাভূমির মাঝে একটি সরু আলের উপর দাঁড়িয়েছিলেন তিনি, ঠিক যেমনটা আগে দেখেছি। লম্বা চওড়া চেহারা, এক মুখ দাড়ি
এলোমেলো চুল, পরনে ময়লা ধুতি জামা, কাঁধে একটা ঝোলাও আছে। আমাকে হাতছানি দিয়ে ডেকে তিনি বললেন, কি বললেন তিনি তোকে? চিৎকার করে উঠলেন অসীমবাবু। বললেন যে এই যাত্রায় তোমাকে তোমার বাবার কাছে ফেরত পাঠালাম, তবে বারবার কিন্তু তার করা যাবে না। তাই ফিরে গিয়ে তোমার বাবাকে বলো এই স্থানে আসতে, কারণ কারণ এখানেই আমি লুকিয়ে রেখেছি এমন একটি গুপ্তধন যা শুধু তোমার বাবারই প্রাপ্য। তার সাহায্যেই তিনি যোগাতে পারবেন তোমার সম্পূর্ণরূপে সুস্থ করে তোলার খরচ। ব্যাস, এরপর আর কিছুই দেখতে পেলাম না আমি। এতটা বলেই থামল শুভাশিস। এই শীতের দুপুরেও আতঙ্কে আর উত্তেজনায় অসীমবাবুর সারা শরীর ঘামে ভিজে উঠল। তিনি কম্পিত স্বরে চিৎকার করে উঠলেন, সেটা কোন জায়গা খোকা? ওই ব্যক্তিটি বাকি আর কোথায় লুকিয়ে রেখেছেন তিনি গুপ্তধন? তা তো আমি জানি না বাবা, তা তো আমি জানি না। অসীমবাবুকে খানিকটা নিরাশ করে শুকনো গলায় কথাগুলো বলে উঠল শুভাশিস। পরদিন সন্ধ্যাবেলায় 7-5 নানা কথা ভাবতে ভাবতে অফিস থেকে বাড়ি ফিরছিলেন অসীমবাবু। পয়সার অভাবে বাইক কেনা তার হয়নি, ভরসা শুধু সেই আদ্যিকালে সাইকেলটা। এদিকে আকাশের অবস্থাও ভালো নয়, বৃষ্টি এলো বলি ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে অনেকক্ষণ। তাই অল্প সময় বাড়ি ফেরবার জন্য তিনি একটা শর্টকাট রাস্তা ধরলেন। অন্য সময় হলে তিনি হয়তো এই রাস্তাটা ধরতেনই না, কারণ এটা দিয়ে যেতে গেলে একটা ছোটোখাটো শ্মশানের মাঝখান দিয়ে অগ্রসর হতে হয়। মূলত নিম্নবিত্ত শ্রেণীর মানুষেরা তাদের প্রিয়জনদের শেষ কার্য সমাপন করবার জন্য এখানেই আসেন। চারিদিকে সন্ধ্যার অন্ধকার নেমেছে। এদিকে হঠাৎ করেই ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করলো। তার মাঝেই কাক ভেজা হয়ে সাইকেলের প্যাডেলটা ঘুরিয়ে চলেছিলেন অসীমবাবু। বৃষ্টির জলের ঝাপটার সাথে কেমন জানি একটা পোড়া গন্ধ আসতে লাগলো তার নাকে। আকাশের বুক চিরে বিদ্যুৎ চমকে উঠল এবং তাতে তিনি দেখলেন যে রাস্তার ওপাশে একটা আধপোড়া চিতা সাজানো রয়েছে। বোধহয় বৃষ্টি হওয়ার কিছুক্ষণ আগেই চালানো হয়েছিল মৃতদেহটিকে। এমন সময় বৃষ্টি শুরু হয়েছে দেখে আশেপাশের লোকজনেরা কেটে পড়েছে। কেমন যেন একটা অস্বস্তি বোধ করতে লাগলেন অসীমবাবু। আরো দ্রুত গতিতে তিনি ঘোরাতে লাগলেন সাইকেলের প্যাডেল। আর ঠিক সেই মুহূর্তে আরেকবার গর্জে উঠল বজ্রবিদ্যুৎ। আর তার আলোতে পাশের চিতাটার দিকে তাকাতেই ভয়ে আর্তচিৎকার করে উঠলেন অসীমবাবু। তাল সামলাতে না পেরে সাইকেল সমেত পড়ে গেলেন নিচে, একেবারে কাদা জলের মধ্যে। উঠে দাঁড়িয়ে দু চোখ কচলে আরেকবার ভয়ার্ত দৃষ্টি নিক্ষেপ করলেন তিনি চিতাটার দিকে। না, এটা তার দেখার ভুল নয়। হ্যাঁ, এখন হাত পোড়া মৃতদেহটা শটান উঠে বসে আছে কাঠগুলোর ওপর। ধীরে ধীরে তার কালো ঝলসানো মুখমণ্ডলটা যেন ঘুরে যাচ্ছে অসীমবাবুর দিকেই। পোড়া ভ্রুর দুই ফাঁকের ভেতর চক্ষু কোটরে দৃশ্যমান তার সাদা মনহীন চোখ। আতঙ্কে ভয়ে অসীমবাবু ষড়যন্ত্রের ক্রিয়াকলাপ যেন বন্ধ হয়ে এলো। তিনি কোনো রকমে চিতাটার দিকে পেছন ফিরে ছুটতে শুরু করলেন, কিন্তু কিছু দূর এগিয়েই একটা গাছের গায়ে এসে হুড়মুড়িয়ে ধাক্কা খেলেন। হাঁপাতে হাঁপাতে কোনো ক্রমে তিনি পিছন দিকে ফিরে চেয়ে দেখলেন এক অমানসিক দৃশ্য। মাটিতে চার পায়ে হামাগুড়ি দিয়ে তার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে সেই অর্ধদগ্ধ মৃতদেহটি। আতঙ্কের চোটে গাছটার গায়ে শরীরের সমস্ত ভার দিয়ে সিটিয়ে রইলেন অসীমবাবু। ততক্ষণে এক লাফে মৃতদেহটা একেবারে তার সামনে চলে এসেছে। কে তুমি? বলে তীব্র আর্তচিৎকার করে চোখ বন্ধ করলেন অসীমবাবু। পোড়া মাংসের গন্ধে তার গা এখন গুলিয়ে উঠল। ঠিক সেই সময় এক অচেনা বিকৃত পুরুষ কণ্ঠের গুরুগম্ভীর আওয়াজ এলো তার কানে। বলা বাহুল্য, তা যেন বেরোচ্ছে সে মৃতদেহটার মুখ থেকেই। এখন কি তুই অবিশ্বাস করবি? সব সময় তোর আশেপাশে আছে,
এখনো কি তোর ছেলের মুখ থেকে শোনা কথাগুলোকে তুই উড়িয়ে দিবি কি শুনে মিছা কল্পনা ভেবে? তুই কি চাস না যে তোর ছেলে সম্পূর্ণ সুস্থ হোক? কে তুমি? কেন কেন সাহায্য করতে চাও আমায়? কোন গুপ্তধন লুকিয়ে রেখেছো? চোখ বন্ধ রেখে কম্পিত গলায় চিৎকার করে উঠলেন অসীমবাবু। উত্তরে সে বিকৃত আজ জ্বলন্ত মৃতদেহ আবার বলে উঠল, এই সকল প্রশ্নের উত্তর লুকিয়ে আছে অতীতের পাতায়। অতীতের কারাগারে যে বন্দী হয়ে রয়েছি আমি, সেখানে এত বছর ধরে আগলে রেখেছি সেই গুপ্তধনকে। তার সাথেই তোকে সুস্থ করে তুলতে হবে তোর একমাত্র বংশধরকে। আর মুক্তি দিতে হবে আমায়। সেই বিপুল ধন সম্পত্তি শুধু যে তোর, কারণ আমি হলাম তোরই এক পূর্বপুরুষ। এই কথা শুনে বিস্মিত হয়ে চোখ খুললেন অসীমবাবু। কিন্তু ততক্ষণে তার সামনে আর কেউই দাঁড়িয়ে নেই। বৃষ্টির তেজটাও অনেকটা ধরেছে। অদূরেই পড়ে রয়েছে তার সাইকেলখানা। সাইকেলের উপর বসে আরেকবার চিতাটার দিকে তাকালেন তিনি। সেখানে কোনো অস্বাভাবিকতাই লক্ষ্য করতে পারলেন না তিনি। তাহলে এতক্ষণ ধরে তিনি যা দেখলেন, যা শুনলেন, সবটাই কি তবে তার মনের ভুল? সেদিন বাড়ি ফিরে সম্পূর্ণ ভেজা শরীরেই অসীমবাবু এগিয়ে গেলেন তার শয্যাশায়ী বৃদ্ধ পিতা কালীপদবাবুর ঘরে। ঝড় বৃষ্টি হবার দরুন এখন বোধহয় লোডশেডিং চলছে। অন্ধকার ঘরে ছোট্ট একটা কুপি জ্বলছে। নিজের বিছানায় শান্ত চিত্তে শুয়ে রয়েছেন বৃদ্ধ। বাবা, অসীমবাবুর ডাক শুনে তার দিকে ঘাড় ঘুরিয়ে চাইলেন কালীপদবাবু। বাবা, ছোটবেলায় জ্ঞান হওয়ার পর থেকে অনেকবার যে প্রশ্নটা করেও তোমার মুখ থেকে কোনো সদুত্তর পাইনি, সেই প্রশ্নই আবার করতে এসেছি বাবা। সেটা যে আজ আমার জানার খুব দরকার বাবা। দরকার তোমার একমাত্র নাতিকে বাঁচানোর জন্য বাবা। আমাকে ফিরিয়ে দিও না বাবা। কান্নায় ধরে এলো অসীমবাবুর গলা। এরপর তিনি তার পিতার কাছে সব কথা এক এক করে খুলে বলতে শুরু করলেন। সব কথা শুনে কালীপদবাবু ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন তাঁর ছেলের অশ্রুসিক্ত চোখের দিকে। তোমার বংশ পরিচয় কি বাবা? তোমার পিতা মাতার নাম কি? কোথায় থাকতেন তারা? কেন তাদের একটিও ছবি এত বছরেও আমার চোখে পড়েনি? বলো বলো, আজ তোমাকে উত্তর দিতেই হবে। আজ তোমাকে উত্তর দিতেই হবে এই প্রশ্নগুলো। উত্তেজনায় ফেটে পড়লেন অসীমবাবু। জানলার বাইরে থেকে আসা হাওয়ার দাপটে কেঁপে উঠল কুপির অগ্নিশিখাটি। আলো আঁধারির এক অদ্ভুত রহস্যময়তা খেলে গেল কালীপদবাবুর মুখে। একটা দীর্ঘশ্বাস ফেললেন বৃদ্ধ কালীপদবাবু। তারপর ধরা গলায় বলে উঠলেন, এই প্রশ্নগুলোর উত্তর যে আমার কাছে নেই রে বাবা। এতদিন তো খারাপ লাগবে ভেবে কিছু বলিনি, কিন্তু আজ আর কোনো কিছু গোপন করব না। আমি যে নিজেও জানি না আমার পিতা মাতার পরিচয়, কারণ আমি যে শৈশব থেকে বড় হয়েছি কলকাতার এক অনাথাশ্রমে। গোটা আকাশটা যেন ভেঙে পড়ল অসীমবাবুর মাথায়। তিনি স্তম্ভিত মুখে শুধু চেয়ে রইলেন বৃদ্ধের দিকে। কিছুক্ষণ থেমে আবার বলে চললেন কালীপদবাবু, সেই অনাথ আশ্রমের কর্তৃপক্ষের মুখেই শুনেছি নদীয়ার ভীমনগর গ্রামের এক জঙ্গল থেকে আমাকে খুঁজে পায় এই আশ্রমের এক কর্মচারী। তখন কতই বা বয়স হবে আমার, 2-3 মাস। সারা গ্রামে খোঁজ নিয়ে সে আমার পরিবারের কারোর হদিশ পায়নি। বাধ্য হয়ে সে আমায় কলকাতায় নিয়ে এসে আশ্রমের হাতে সঁপে দেয়। এইখানেই আমার বড় হয়ে ওঠা, লেখাপড়া শেখা। তারপর প্রাথমিক স্কুলের শিক্ষকের চাকরিটা পাবার পর অনেক কষ্টে এই বাড়িটা তৈরি করলুম, বিয়ে করলুম, তুই এলি আমাদের করলে। আরও কত কিছু নিজের মনেই বলে চললেন কালীপদবাবু। সেসব কথা যেন অসীমবাবুর কানেও ঢুকল না। তিনি শুধু অস্ফুট স্বরে বলে উঠলেন, নদিয়ার বীরনগর গ্রাম? তার মানে সেখানে গেলেই কি আমি পাবো আমার সকল প্রশ্নের উত্তর?
ঠিক তখনই তার চোখ চলে গেল অদূরে ঘরের দেওয়ালের দিকে, যেখানে কুপির কম্পমান আলোয় তার আর কালীপদবাবুর ছায়া ছাড়াও আরেকটা তৃতীয় পুরুষ মূর্তি ছায়া বিরাজমান। মনে হলো সে যেন অসীমবাবুর এই নিজের উদ্দেশ্যে করা প্রশ্নের প্রত্যুত্তরেই তার মাথা নেড়ে সম্মতি জানালো। পরদিন অসীমবাবু শিয়ালদা থেকে ট্রেন ধরে রাত 9টা নাগাদ পৌঁছলেন বীরনগর স্টেশনে। শুভাশিসে দেখা সেই জঙ্গল, জলাভূমি আর পরিত্যক্ত বাড়িটার বর্ণনা দিতেই একজন স্থানীয় লোক বলে উঠলেন, ও বুঝেছি, আপনি আপনি বোধহয় ওই সেন বাড়ির কথা কইতেছেন। তা যে স্বাধীন হওয়ার আগে ওরা এখানকার জমিদার ছিল। এখন ওদের বংশধরেরা সব ওই কোথায় কোথায় থাকে, তাই ওই বাড়িতে এক বুড়ো কেয়ারটেকার ছাড়া আর কেউ থাকে না। তা মশাই, আপনি সেখানে যেতে চান কেন? হ্যাঁ, দেখুন জায়গাটা কিন্তু ভালো নয়, বুঝলেন? এই প্রশ্নের কোনো উত্তরই দেননি অসীমবাবু। শুধু সন্দিগ্ধ সেই লোকটির কাছ থেকে জেনে নিয়েছিলেন স্টেশন থেকে সেনবাড়ি যাওয়ার পথ নির্দেশটা। শীতের রাতে দ্রুত গতিতে পা চালিয়ে তিনি কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে গিয়েছিলেন গ্রামের শেষ প্রান্তে, একেবারে সমস্ত লোকালয় চিহ্নের অগোচরে। এই চাঁদের ফিকে আলোতেও স্পষ্ট দেখা যাচ্ছে 5 মহলা জমিদার বাড়িটাকে। হ্যাঁ, এখন এখানে আর তেমন কেউ বসবাস করে না, করার পরিস্থিতিও নেই এখন। সামনে গেটের ওপরে সিংহ মূর্তিটা যেন এখনো জীবন্ত হয়ে তাকিয়ে আছে ঠিক অসীমবাবুর দিকেই। অধিকাংশই ঝোপঝাড় আর জঙ্গলে ভরা। এই বাড়িটার কোথাও এতটুকু সিমেন্ট বালি আসতো নেই আর। তা কবে খসে গিয়ে বুকের পাঁজরের মতন বেরিয়ে পড়েছে পুরনো ইটের সারি। বিশাল বড় উঠোনের চারপাশে দোতলা বাড়িটার অধিকাংশ ঘরের ছাদ ধসে পড়েছে। সামনে পরিত্যক্ত ঠাকুর দালানটা কত বছর ধরে হয়তো বঞ্চিত ঢাকের আওয়াজ থেকে। কাকে চাই? পেছন থেকে হঠাৎ একটা কথা শুনে চমকে উঠে ঘুরে দাঁড়ালেন অসীমবাবু। কুপি হাতে, চাদর গায়ে আর মাথায় মাংকি টুপি পরিহিত এক বৃদ্ধ ব্যক্তি এগিয়ে এলো তার দিকে। তাহলে এই হলো এখানকার কেয়ারটেকার, বুঝলেন অসীমবাবু? আসলে আসলে বড্ড মুশকিলে পড়েছি মশাই। কাকুতির স্বরে বলে উঠলেন অসীমবাবু। এই গ্রামে এসেছিলাম এক আত্মীয়ের বাড়িতে, ফিরতি পথে রাস্তা ভুল করে এখানে চলে এসেছি। এখন তো শেষ ট্রেনটারও ছাড়ার সময় পেরিয়ে গেছে। এই রাতে সে আত্মীয়ের বাড়িতে ফিরতেও পারবো কিনা সন্দেহ। দেখুন, যদি কিছু মনে না করেন, আজকের রাতটা কি এই বাড়িতে থাকা যাবে? সে বৃদ্ধ এগিয়ে এলো অসীমবাবুর দিকে। তারপর কুপির ক্ষীণ আলোয় তার মুখটা ভালো করে দেখে নিয়ে বলল, ঠিক আছে, আসুন। রাত্রে শুতে যাওয়ার আগে এই জমিদার বংশের সম্বন্ধে অনেক কথা বলে চলল সে কেয়ারটেকার। এমনই কথা প্রসঙ্গে সে বলে উঠল, আসলে কি জানেন মশাই, এইসব পয়সাওয়ালা মানুষদের পরিবারে কোনো না কোনো পাপ লেগেই থাকে। সেটা জানি কোন সাল ছিল? হ্যাঁ, 1938। তখন এই পরিবারের কর্তা রায় বাহাদুর কৃষ্ণমোহন সেন ছিলেন এই গোটা গ্রামের জমিদার। বলাই বাহুল্য, তিনি ছিলেন ইংরেজদের নেওটা। তার স্ত্রীর নাম ছিল চারুলতা দেবী। শোনা যায় যে এই মা ঠাকুরনের কোনো এক দূর সম্পর্কের ভাই নাকি যোগ দিয়েছিলেন বিপ্লবীদের দলে। কি যেন নাম ছিল তার? হ্যাঁ, নিমাই চন্দ্র মিত্র। একবার দলের বেশিরভাগ লোক ইংরেজ পুলিশের হাতে ধরা পড়ে গেলে নিমাই নাকি পালিয়ে আসে এখানেই কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে থাকে সে। তারপর তার নাকি প্রেম ও ঘনিষ্ঠতা হয় এই বাড়িরই সুন্দরী এক কাজের মেয়ের সাথে। আর কি হয়েছিল?
উত্তেজনার পারদচড়া কণ্ঠস্বরে জিজ্ঞাসা করলেন অসীমবাবু। তারপর আর কি? কৃষ্ণমোহনের কোনো এক বিশ্বস্ত লোক নাকি নিমাইয়ের অনুপস্থিতিতে তার ঘর থেকে চুরি করে আনে বেশ কিছু চিঠিপত্র, যা থেকে কৃষ্ণমোহনের কাছে স্পষ্ট হয়ে ওঠে নিমাইয়ের বিপ্লবী হয়ে ওঠার কথা। কিন্তু তাতে তিনি মাথা গরম করলেন না, শুধুমাত্র চুপিসারে সেই কথা জানিয়ে দিলেন ইংরেজদের কাছে। তবে আশ্চর্যজনকভাবে নিমাইয়ের অজান্তেই পুলিশেরা তাকে ধরতে এসে একেবারে বিফল হলো, কারণ সেদিন রাত থেকে নিমাই হলো নিরুদ্দেশ। সেদিন থেকে আজ অবধি আর কেউ তার কোনো খোঁজ খবর জানে না। কি অদ্ভুত কাণ্ড বলুন দেখি। একটা মস্ত বড় পাথর যেন ধীরে ধীরে টলে উঠতে শুরু করেছে অসীমবাবুর বুক থেকে। তাও নিজের সকল উত্তেজনা যথাসম্ভব লুকিয়ে তিনি আবার জিজ্ঞাসা করলেন, আর সেই কাজের মেয়েটার কি হয়েছিল, মানে যার সাথে নিমায়ের শারীরিক সম্পর্ক তৈরি হয়? ধীর গলায় কেয়ারটেকার আবার বলে উঠল, আরে সে আরে হতভাগী, সে অভাগী, বুঝলেন মশাই। একটু থেমে আবার বলতে লাগলো বৃদ্ধ কেয়ারটেকার, তার পরিবারে ওই এক মাতাল বাপ ছাড়া আর কেউ ছিল না। সেই বাপ বলেছিল সে এক রাতেই প্রসব করতে গিয়ে মা সন্তান দুজনেরই মৃত্যু হয়েছে। সৎকারের পয়সা না থাকায় দুজনকেই গ্রামের নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। অবশ্য এইসব কথা যদিও আমার ঠাকুরদার মুখেই শোনা, তিনিও ছিলেন এখানকার একজন কর্মচারী তখন। যাকে এবার শুয়ে পড়ুন মশাই, রাত অনেক হলো। বৃদ্ধ সেই ঘর থেকে চলে গেলে বিস্ফারিত চোখে অসীমবাবু মনে মনে বলে উঠলেন, না, আর যাই হোক না কেন, সে সন্তান মরেনি। হয়তো মেয়েটির মৃত্যুর পর তার মাতাল পিতা এই অবৈধ সন্তানটির দায়িত্ব নিজের ঘাট থেকে ছেড়ে ফেলতে তাকে ফেলে দিয়ে এসেছিল এই গ্রামেরই কোনো জঙ্গলে। তারপর সকলকে তার মিথ্যা মৃত্যু সংবাদ রটিয়ে দেয়, আর সেই সন্তানই হলো আমার বাবা। জল ভরা চোখে অসীমবাবু আবার দেখলেন দেয়ালের গায়ে পড়া সেই দ্বিতীয় ব্যক্তির ছায়াটিকে। এবারেও সে যেন অসীমবাবুর কথায় তার মাথা নেড়ে সম্মতি জানালো। রাতের নিস্তব্ধ অন্ধকারের বুক চিরে এখন মাঝে মাঝে শোনা যাচ্ছে শেয়ালে চিৎকার এবং নাম না জানা কোনো এক রাত পাখির ক্রন্দনধ্বনি। পাশের ঘর থেকে বৃদ্ধ কেয়ারটেকারের নাক ডাকার আওয়াজ শোনা যাচ্ছে স্পষ্ট। চুপি সারে বিছানা থেকে উঠে দাঁড়ালেন অসীমবাবু। তারপর সন্তর্পণে বাড়ির সদর দরজা খুলে বেরিয়ে এলেন বাইরের দিকে। এখন তার সামনে দিয়েই দ্রুত গতিতে এগিয়ে চলেছে সেই অশরীরী ছায়ামূর্তি। তাকে অনুসরণ করতে করতে অসীমবাবু এসে পৌঁছলেন বাড়িটার ঠিক পিছনের দিকে, জঙ্গলের ভেতর। ছায়ামূর্তিটা এখন অগ্রসর হচ্ছে সেই জলাভূমির মাঝ বরাবর সেই সরু আল দিয়ে। চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে তার অবয়ব। অসীমবাবু ছুটে এগিয়ে গেলেন তার পিছু পিছু, কিন্তু সেই আলের কিছুটা পথ অতিক্রম করে হঠাৎ অদৃশ্য হয়ে গেল সেই ছায়ামূর্তি। এই অবস্থায় অবাক হয়ে অসীমবাবু ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক চাইতে লাগলেন। ঠিক সেই মুহূর্তে কেউ যেন সজোরে তাকে পেছন থেকে এক ধাক্কায় ঠেলে ফেলে দিল পাশের জলাভূমির ভেতর। জলাভূমিটার জলের গভীরতা খুব বেশি না হলেও অসীমবাবুর মনে হলো কোনো এক অপার্থিব শক্তি যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে সেই জল কাদার আরো গভীরে। তিনি ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে উঠলেন, তার মানে কি এইসব কোনো অশরীরীর প্রতারণা? সেই প্রেতাত্মা কি তাকে মিথ্যে গুপ্তধনের প্রলোভন দেখিয়ে এত দূরে নিয়ে এলো শুধুমাত্র তাকে হত্যা করবার অভিপ্রায়ে? কিন্তু কেন? চারিদিকে ঘন কালো জল। অসীমবাবুর নাকে মুখে সেই জল এখন ঢুকে যাচ্ছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে অসীমবাবুর। এবার তিনি কি করবেন? কিভাবে নিজেকে বাঁচাবেন আসন্ন মৃত্যুর হাত থেকে? হঠাৎ তার দু চোখের অন্ধকারের সামনে একটা অদ্ভুত দৃশ্য ভেসে উঠল। পার্শ্ববর্তী জমিদার বাড়ির একটা ঘর, তবে সেই ঘরের অবস্থা এখনকার মতন একদমই নয়। চারিদিকে সাজগোজ আর আভিজাত্যের রমরমা। সেই ঘরের বিছানার উপর শুয়ে আছে এক যুবক, ঠিক যেমনটা সুভাষিস বলেছিল খানিকটা তেমনই দেখতে তাকে। লম্বা চওড়া চেহারা, এক মুখ দাড়ি, এলোমেলো চুল, পরনে ময়লা ধুতি আর জামা। তার মানে কি এই সেই নিমাই? আপন মনেই বলে ওঠেন অসীমবাবু।
ঠিক এমন সময় সেই ঘরের দরজায় তীব্র করাঘাতের আওয়াজ শুনতে পাওয়া গেল। সেই শব্দ শুনে ঘুম থেকে উঠে গিয়ে নিমাই ছুটে গিয়ে ঘরের দরজা খুলল। সেই মুহূর্তে হন্তদন্ত হয়ে সেই ঘরে প্রবেশ করলেন এক সুন্দরী সুসজ্জিতা নারী। অবাক কণ্ঠে নিমাই বলে উঠল, চারু দিদি, তুমি এই সময়? চারুলতা দেবী হাঁপাতে হাঁপাতে বলে উঠল, পালাও ভাই, শিগগিরই পালাও, শিগগিরই পালাও। উনি কোনোভাবে জানতে পেরে গিয়েছেন তোমার বিপ্লবী হওয়ার কথা। আজ রাতে বাইজি বাড়ি থেকে মদ্যপ অবস্থায় ফিরে আসার পর উনি মনের ভুলে আমাকে বলে ফেলেছেন সে কথা। আরো বড় উপাধি পাওয়ার লোভে তিনি সে কথা জানিয়ে দিয়েছেন ইংরেজদের। আজ রাতে ইংরেজ পুলিশরা তোমায় ধরতে আসছে ভাই। এতক্ষণে বোধহয় গোটা বাড়ি নিঃশব্দে ঘিরে ফেলেছে তারা। পালাও পালাও, শিগগিরই পালাও, দেরি করো না, এক মুহূর্ত দেরি করো না, পালাও পালাও, শিগগিরই পালাও। এই কথা শুনে আর কোনো কথা না বলে সেই ঘর থেকে ছুটে বেরোতে উদ্যত হলো নিমাই। আর ঠিক সেই সময় চারুলতা দেবী পিছন থেকে বলে উঠলেন, দাঁড়াও ভাই, দাঁড়াও। আমি জানি এই সময় গা ঢাকা দিয়ে থাকতে গেলে তোমার অনেক টাকা পয়সার প্রয়োজন পড়বে। সেই ব্যবস্থা আমি করেছি। গরিব মানুষদের ঠকিয়ে তাদের কাছ থেকে আদায় করা, তাদের রক্ত জল করা এই পয়সার কিছু অংশ তো কাজে আসুক এই দেশের স্বাধীনতার সংগ্রামে। এই নাও, এই নাও আমার গয়নার বাক্স। এতে যা সোনা আছে তা যদি এই দেশকে স্বাধীন করার কাজে লাগে তাহলে আমি গর্বিত হব। নাও এগুলো, আমাদের মাকে স্বাধীন করো। সে আর পারছে না এই ইংরেজদের অত্যাচার সহ্য করতে। যাও, এইগুলো নিয়ে শিগগিরই পালিয়ে যাও। জানবে তোমার এই দিদি কোনো দিনও তোমাকে ভুলতে পারবে না। মৃত্যু হোক তাতে কোনো ক্ষতি নেই। তোমার এই দিদি কোনো দিনও সহ্য করতে পারবে না তার মা এইভাবে অত্যাচারিত হোক। পালিয়ে যাও, পালিয়ে যাও এখান থেকে। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ। এই বলে তিনি শাড়ির আঁচলে লুকিয়ে রাখা গয়নার বাক্সটা ধরিয়ে দিলেন নিমাইয়ের হাতে। দুফোঁটা জল গড়িয়ে পড়ল নিমাইয়ের চোখ থেকে। সেই মাতৃসম দিদির পায়ে নমস্কার করে বলে উঠল, বন্দে মাতরম। তারপর গয়নার বাক্সটা নিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। রাতের অন্ধকারে জঙ্গলের ভেতর দিয়ে ছুটে চলেছিল নিমাই, কিন্তু বেশি দূর এগোতে পারল না সে। কারণ ইংরেজ পুলিশেরা সত্যিই তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। মাঝে মাঝে দূর থেকে শোনা যেতে লাগলো তাদের চিৎকার এবং গুলিবর্ষণের আওয়াজ। নিমাই সেই জঙ্গলের মাঝে থাকা জলাভূমির আল বরাবর সেই গয়নার বাক্সটা হাতে নিয়ে ছুটে চলল। কিছুটা গিয়েই থমকে দাঁড়িয়ে পড়ল সে। না, শেষ রক্ষা বোধহয় তার আর হবে না। আজ সে যে আর কোনো মতেই এই গ্রাম ছেড়ে বেরোতে পারবে না। ইংরেজদের হাতে তাকে ধরা পড়তেই হবে। তারপর অকথ্য অত্যাচার করে তারা তার মুখ থেকে বার করে নেবে দলের অন্যান্যদের সম্পর্কে আরো খবরাখবর। না, এ কিছুতেই হতে দেবে না নিমাই, কিছুতেই না। গয়নার বাক্সটাকে এক হাত দিয়ে ধরে অপর কম্পিত হাতটা দিয়ে সে বার করলো কোমরে গোজা গোপন পিস্তলটা। তার কাছে যে বেশি সময় নেই আর। যদি এই গয়নাগুলো তার কাছ থেকে পুলিশ পায় তাহলে যে তাকে সাহায্য করবার জন্য তার চারুদিদিকেও গ্রেফতার করবে তারা। সেটা কিছুতেই হতে দেবে না সে। বিদ্যুৎ বেগে পিস্তলটা বার করে তার নলটা নিজের কানের পাশে লাগিয়ে গুলি বর্ষণ করে মৃত্যুবরণ করবে নিমাই। হ্যাঁ, এটাই তার জন্য সঠিক হবে। ক্ষিপ্র হাতে নিমাই এবার বন্দুকের নলটা সোজা লাগায় তার কানের পাশে কপালের গায়ে। তারপরে নিস্তব্ধতাকে খান খান করে গর্জে ওঠে সেই পিস্তল। রক্তাক্ত অবস্থাতেই দুই বাহু দিয়ে গয়নার বাক্সটাকে আঁকড়ে ধরে সে শেষবারের মতন বলে উঠল, বন্দে মাতরম। তারপর সেই অবস্থাতেই সে ঝাঁপ দিল জলাভূমির ভেতর। এতটা দেখে নিজের দুহাতে কোনো এক অদ্ভুত বস্তু স্পর্শ পেয়ে চিন্তার ঘোর কাটে অসীমবাবু। কাদা জলের মধ্যে তিনি উপলব্ধি করলেন যে সেটা যেন একটা মানুষের অবয়ব। শুধুমাত্র শরীরের হাড় কঙ্কালের উপর যেন শক্ত কালচে চামড়া দিয়ে ঢাকা একটা পুরনো দেহাবশেষ। নিজের শরীরের সর্বশক্তি দিয়ে তিনি সেই মরদেহটিকে নিয়ে
আলের কাছে শক্ত মাটির ওপর সাঁতরে এলেন। সেটাকে ডানার উপর তুলতেই আতঙ্কে কেঁপে উঠল তার বুক। এটা তো একটা মমি, তাঁর পূর্বপুরুষ বিপ্লবী নিমাই চন্দ্র মিত্রের মমি। শরীরের কাঠামো এক থাকলেও সংকুচিত হয়েছে শরীরের মাংসপেশি। কুচকুচে কালো চামড়ায় ঢাকা দেহবশেষটার মুখের আকৃতি এখনো খানিকটা স্পষ্ট। এখনো বোঝা যাচ্ছে তার ডান কানের পাশে থাকা গুলিবিদ্ধ হওয়ার ক্ষতচিহ্নটা। এবং বলাই বাহুল্য, আজও সে একইভাবে দুটো হাত দিয়ে আঁকড়ে ধরে রয়েছে তার দিদির দেওয়া গয়নার বাক্সটা। তাহলে এটাই হলো সেই গুপ্তধন। চোখে জল এসে গেল অসীমবাবু। তিনি যেটুকু পড়াশোনা করেছেন তাতে হয়তো তার স্পষ্ট ধারণা নেই যে যখনই কোনো মানব শরীরে জলাভূমি বা বকের ভেতর পতিত হয় তখন সেখানকার জলের হিউমিক অ্যাসিড আর কম তাপমাত্রা এবং অক্সিজেনের অনুপস্থিতির জন্য তাতে কোনোরূপ পচন ধরে না। দেহবশেষটির ভেতর থেকে মাংসপেশি বা হাড়ের পরিমাণ কমে গেলেও তার আকৃতি অবিকৃতই থাকে। শুধুমাত্র শরীরের চামড়াটি গভীরভাবে ট্যান্ড হয়ে গিয়ে ঘোর কৃষ্ণবর্ণ রং ধারণ করে। আমরা মমি বলতেই হয়তো মিশরের কথাই ভাবি, তবে সেই মমিগুলো ছিল মানুষের দ্বারা কৃত্রিম ক্রিয়াকলাপের ফল। কিন্তু প্রকৃতি যে নিজেও এক অতুলনীয় মমি কারিগর, সেই কথা প্রমাণ করে দেয় দেশ বিদেশের জলাভূমি থেকে পাওয়া এই সব মমিগুলো, যাদেরকে বলা হয় বগ মামিজ। সেই রাতেই জঙ্গলের ভেতর শুকনো ডালপালা জমা করে তাতে লাইটারের আগুন জ্বালিয়ে তিনি সৎকার করলেন তারই পূর্বপুরুষ 80 বছর পুরনো এই দেহবশেষটিকে। সেই সপ্তাহে ধোয়ার কুণ্ডলীর মধ্যে তিনি যেন স্পষ্ট দেখতে পেলেন নিমাইয়ের অবয়বকে। সে যেন তাকে হাসি মুখে বিদায় জানিয়ে অদৃশ্য হলো চিরমুক্তির পথে। এতদিন ধরে এই জলাভূমির ভেতর আবদ্ধ হয়ে থেকে নিমাই শুধু এই মুহূর্তেরই অপেক্ষা করে এসেছে, যাতে এই গয়নার বাক্স তারই কোনো বংশধরের হাতে সমাপন করে সে যেন মুক্ত হতে পারে এই পার্থিব জগৎ থেকে। আর সেই জন্যই সে অসীমবাবুকে পথ দেখিয়ে নিয়ে এসেছে এই সঠিক স্থানে। অসীমবাবু জানেন যে এই গয়নার বাক্সে যা সোনা আছে তা দিয়ে তিনি তার ছেলের হার্ট সার্জারির খরচাপাতি খুব সহজেই চালাতে পারবেন। ভোরে সূর্য পূব আকাশে দেখা দিতেই তিনি কাউকে কিচ্ছু না জানিয়ে সেন বাড়ি ছেড়ে বেরিয়ে এলেন স্টেশনের উদ্দেশ্যে। এখন যে তাকে কলকাতায় গিয়ে অনেক কাজ করতে হবে। সেদিনের কলকাতাগামী প্রথম ট্রেনে জানলার ধারের একটা সিটে বসেছিলেন তিনি। ট্রেন ছেড়ে দিল। ধীরে ধীরে মুছে গেল বিননগর স্টেশনের সকল প্রতিচ্ছবি। নিজের ব্যাগের ভিতরে রাখা গয়নার বাক্সটিকে দুহাত দিয়ে উপলব্ধি করতে করতে নিজের সেই অচেনা বিপ্লবী পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা ভরে তিনি বলে উঠলেন, বন্দে মাতরম। অন্ধকারে আপনারা এতক্ষণ শুনছিলেন প্রলয় কুমার নাথের লেখা ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের বিশেষ গল্প গুপ্তধন। আগেই বলেছি, অন্যান্য দিনের মতো আজ আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের কথা বলে বিরক্ত করব না। তবে গল্পটি কেমন লেগেছে তা জানার ইচ্ছা রইল। আজ তাহলে এই পর্যন্তই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ও স্বাধীনতা দিবস আনন্দের সঙ্গে উদযাপন করুন। বন্দে মাতরম। সুহাসিনী সুমধুর